হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ বৈষ্ণব পদাবলী থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, পদাবলী শব্দের অর্থ কী এবং এর বিষয় কী? পদাবলী শব্দের অর্থ পদসমুচ্চয়। পদ অর্থে গীতিকে বোঝায়। পদাবলীর বিষয় রাধাকৃষ্ণ লীলা ও গৌরাঙ্গ লীলা। বৈষ্ণব পদাবলীর মুখ্য উপজীব্য বিষয় প্রেম, প্রেমের বিচিত্র গতি, বিচিত্র ভাব। প্রেমের এই বৈচিত্র্যই দেখানো হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রথম পুরুষকে। পদাবলীর ভাষা কী? বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রথম পুরুষ হলেন জয়দেব গোস্বামী। আর দ্বিতীয় অংশ হচ্ছে, পদাবলীর ভাষাগুলি হলো মৈথিলি, বাংলা ও ব্রজবুলি। 3 নম্বর, বৈষ্ণব কাব্যের প্রধান রস কী? বৈষ্ণব কাব্যের প্রধান রস কী? বৈষ্ণব পদাবলী কী জাতীয় কবিতা? বৈষ্ণব সাহিত্যের প্রধান রস হচ্ছে মধুর রস বা শৃঙ্গার রস। আর বৈষ্ণব পদাবলী কী জাতীয় কবিতা? বৈষ্ণব পদাবলী গীতি কবিতা। নেক্সট, বৈষ্ণব গীতি কবিতা কী? বৈষ্ণব গীতি কবিতা বৈষ্ণব পদাবলী। এগুলি গীতিপ্রবণ রচনা, গান করে পরিবেশন করা হতো। বাঙালি সচেতনভাবে গীতি কবিতা লিখতে শুরু করে 1862 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট 5 নম্বর, প্রাক চৈতন্য যুগের পদাবলী রচয়িতাদের নাম লেখো। আর উত্তর চৈতন্য যুগের পদাবলী রচয়িতাদের নাম উল্লেখ করো। তাহলে এখানে আমরা প্রথমে প্রাক চৈতন্য যুগের পদাবলী রচয়িতাদের নামগুলো দেখি। জয়দেব গোস্বামী, বিদ্যাপতি এবং চণ্ডীদাস। আর উত্তর চৈতন্য যুগের পদাবলী রচয়িতাদের নাম হচ্ছে জ্ঞানদাস, গোবিন্দদাস ইত্যাদি। নেক্সট, বৈষ্ণব সমাজে পঞ্চতত্ত্ব কাদের বলা হয়? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, গদাধর ও শ্রীবাস। এই 5 জন বৈষ্ণব সমাজে পঞ্চতত্ত্ব নামে অভিহিত হয়ে থাকেন। নেক্সট, বৃন্দাবনের স্বরগোস্বামী নামে বিখ্যাত কারা? স্বরগোস্বামী হলেন 6 জন বিশিষ্ট বৈষ্ণব ভক্ত ও তত্ত্ববিশারদ। এরা হলেন শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট এবং রঘুনাথ দাস। নেক্সট, বৈষ্ণব সাহিত্যকে কয়টি ধারায় ভাগ করা হয় ও কী কী? বৈষ্ণব সাহিত্যকে বিষয়ের বিচারে 3টি ধারায় ভাগ করা হয়, যথা চরিত শাখা বা জীবনী সাহিত্য, 2 হচ্ছে বৈষ্ণব তত্ত্ব সাহিত্য এবং 3 হচ্ছে পদাবলী সাহিত্য। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদাবলীকে কয়টি পর্বে ভাগ করা হয় ও কী কী? বৈষ্ণব পদাবলীকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা 1 নম্বর হচ্ছে চৈতন্য পূর্ব পদাবলী, চৈতন্য সমকালীন পদাবলী, চৈতন্যোত্তর পদাবলী, চৈতন্য প্রভাবোত্তর পদাবলী। এই 4টি ভাগে ভাগ করা হয়। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৈষ্ণবীয় পঞ্চরস কী কী? ভক্তিরসকে স্বীকার করে নিয়েই এবং তাকে অবলম্বন করে বৈষ্ণব রসতত্ত্বে পঞ্চরসের কল্পনা করা হয়েছে, যেমন শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, আর 5 হচ্ছে মধুর রস। নেক্সট, বৈষ্ণবীয় পঞ্চরসের মধুর রসের স্থায়ী ভাব কী?
মধুর রসের পদগুলি কী কী? তাহলে বৈষ্ণবীয় পঞ্চরসের মধুর রসের স্থায়ী ভাব হলো মধুরা নামক রতি। আর মধুর রসের পদগুলি হলো পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মান, প্রেম বৈচিত্র্য, আক্ষেপানুরাগ, প্রবাস, মাথুর, ভাব সম্মিলন পর্যায়ের পদগুলি মধুর রসের অন্তর্ভুক্ত। নেক্সট 12 নম্বর, মধুর রসকে কে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী? মধুর রসকে রূপ গোস্বামী 2 ভাগে ভাগ করেছেন, যথা এক হচ্ছে লম্ভ আর হচ্ছে সম্ভোগ। বিপ্রলম্ব এবং সম্ভোগ, এটা বিপ্র হবে, পয়লয় হয়ে গেছে বিপ্রলম্ব এবং সম্ভোগ। নেক্সট 13 নম্বর, বিপ্রলম্বের ভেদ কয় প্রকার ও কী কী? সম্ভোগ কাকে বলে? বিপ্রলম্ব ছাড়া সম্ভোগের পুষ্টি সাধিত হয় না। বিপ্রলম্বের ভেদ 4 প্রকারের: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য ও প্রবাস। আর সম্ভোগ হচ্ছে কি? সম্ভোগ হলো নায়ক নায়িকার মিলনজাত উল্লাসময় ভাব, এটা বাস্তব নয়, কাব্যগত। এবার 14 নম্বর, গৌরচন্দ্রিকা কাকে বলে? শ্রী চৈতন্যের রূপ ও মহিমার বর্ণনা, নদিয়া নাগর ভাবের আশ্রয়ে রচিত পদ এবং ব্রজলীলার অনুসরণে রচিত পদগুলি গৌরচন্দ্রিকা নামে পরিচিত। রাধাকৃষ্ণের প্রেমলীলার সঙ্গে সাযুজ্য রেখে বৈষ্ণব কবিগণ গৌরাঙ্গ বিষয়ের পদগুলি রচনা করেছেন। নেক্সট 15 নম্বর, গৌরচন্দ্রিকার প্রবর্তককে? কোথায় গৌরচন্দ্রিকা গানের প্রবর্তন হয়েছিল? তাহলে গৌরচন্দ্রিকার প্রবর্তক হলেন শ্রী নরোত্তম ঠাকুর। আর কোথায়? খেতড়িতে নিত্যানন্দ পত্নী জাহ্নবী দেবীর নেতৃত্বে এক বিরাট বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রথম গৌরচন্দ্রিকা গানের পর লীলা কীর্তন গানের প্রথা প্রচলিত হয়। নেক্সট, বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছিলেন? সেই ভাষা সম্পর্কে যা জানো লেখো। তা বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছিলেন। ব্রজবুলি ব্রজ কিংবা মিথিলার ভাষা নয়, এটি অবহট্টজাত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা, যার সার্থক প্রয়োগ ঘটেছে রাধাকৃষ্ণের পদাবলিতেই। এই ভাষার উদ্ভব মিথিলায় এবং প্রবর্তক উমাপতি উপাধ্যায়। এর প্রথম রূপকার হচ্ছে বিদ্যাপতি। নেক্সট 17 নম্বর, মৈথিল কোকিল বলতে কাকে বোঝায় এবং কেন? মৈথিল কোকিল বলতে বিদ্যাপতিকে বোঝায়। কেন? কারণ বিদ্যাপতি কৃত্রিম সাহিত্য ভাষা ব্রজবুলিতে বৈষ্ণব পদ রচনা করে কবি প্রতিভার পরিচয় দিয়েছেন। এবার পরবর্তী 18 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির গ্রন্থে উল্লিখিত রাজাদের নাম লেখো। বিদ্যাপতির গ্রন্থে উল্লিখিত রাজাদের নাম হলো কীর্তিসিংহ, রাজা দেবীসিংহ ও রাজা শিবসিংহ। নেক্সট, বিদ্যাপতির রচনাবলীর পরিচয় দাও। এখানে এটা প্রশ্নটা খুব ভালো করে খেয়াল রাখবে। বিদ্যাপতির রচনাবলী প্রথম হচ্ছে স্মৃতিশাস্ত্র বিষয়ক, বিভাগসার এবং দান বাক্যাবলী 1440-1460। আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন পূজা পদ্ধতি বিষয়ক, দুর্গা ভক্তি তরঙ্গিনী, গঙ্গা বাক্যাবলী, শৈব সর্বস্বহার আর হচ্ছে বর্ষক্রিয়া। ইতিহাস বিষয়ক হচ্ছে কীর্তিলতা, কীর্তি পতাকা। আর নেক্সট হচ্ছে ভৌগোলিক জ্ঞানমূলক, ভূ পরিক্রমা। 5 নম্বর হচ্ছে কথা সাহিত্য গ্রন্থ, পুরুষ পরীক্ষা। আর 6 নম্বর হচ্ছে অলঙ্কার শাস্ত্র, লিখনাবলী। এবার পরবর্তী 20 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাপতির মাতৃভাষা কি? তিনি কোন ভাষায় পদ রচনা করেছেন? বিদ্যাপতির মাতৃভাষা হচ্ছে মৈথিলি। তিনি কোন ভাষায় পদ রচনা করেছেন?
বিদ্যাপতি সংস্কৃত, অবহট্ট এবং ব্রজবুলি ভাষায় বহু গ্রন্থ পদ রচনা করেছেন। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। এইবার হচ্ছে 21 নম্বর। বিদ্যাপতি যে বাঙালি কবি নন তা কে কত সালে প্রমাণ করেন? বিদ্যাপতি যে বাঙালি কবি নন তা 1875 খ্রিস্টাব্দে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করেন। নেক্সট 22 নম্বর। বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলার কারণ কি? বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীত গোবিন্দম কাব্যের প্রভাব পরিলক্ষিত। বিদ্যাপতিও জয়দেবের মতো রাধাকৃষ্ণ প্রেমবিলাস কলা কৌতূহলের কবি, তাই তাকে অভিনব জয়দেব নামে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন। প্রার্থনা বিষয়ক পদে কোন কবির শ্রেষ্ঠত্ব লক্ষ্য করা যায়? প্রার্থনা বিষয়ক পদে বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব লক্ষ্য করা যায়। আর দ্বিতীয় অংশ হচ্ছে বিদ্যাপতিকে সার্বভৌম কবি বলা হয় কেন? নানা শাখায় যথা ভূগোল, ইতিহাস, ন্যায়, স্মৃতিশাস্ত্র এবং বৈষ্ণব পদ সাহিত্যে দক্ষতার জন্য বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলা হয়। নেক্সট 24 নম্বর। চণ্ডীদাস কোথায় এবং কোন সময় জন্মগ্রহণ করেছিলেন? চণ্ডীদাস বীরভূম জেলার নানুর গ্রামে, মতান্তরে বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে জন্মগ্রহণ করেন আনুমানিক 1417 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় অংশটা ছিল চণ্ডীদাসের ধর্মবিশ্বাস কী ছিল, বা চণ্ডীদাস কোন দেবীর সেবক ছিলেন? চণ্ডীদাস কোন দেবীর সেবক ছিলেন? চণ্ডীদাস বাসুলি দেবীর সেবক ছিলেন। নেক্সট, এটাই তোমাদের লাস্ট প্রশ্ন, 25 নম্বর। নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, তার প্রতিভা উল্লেখ করো। নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস। এমন পবিত্র আত্মনিবেদন অন্যত্র বিরল। তার পদগুলি স্তোত্রে পরিণত। লৌকিক প্রেমের কবি হয়েও শান্তরসের ভক্তির এক সুন্দর উদাহরণ তার নিবেদন পর্যায়ের পদগুলি। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। এগুলি প্রত্যেকটাই খুব ভালো প্রশ্ন, অতএব এগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।